টানা তারের বায়ুস্তম্ভের কম্পন টানা তারের কম্পন বলতে পারো। এখন টানা তারের কম্পনটা বলার আগে তার কয়েকটা সূত্র আছে, মানে টানা তারের কম্পনের সূত্র বলি আর কি আমরা। যেমন প্রথমটা সূত্রগুলো বলি, এরপর আমি বুঝে দিব একটা একটা করে। প্রথমটা কি বলবো আমরা? দৈর্ঘ্যের সূত্র। টানা তারে আমরা যখন কম্পনটা দিব তখন তারটা কিন্তু কাঁপতে থাকবে। যে কোনো একটা তারকে তুমি টান টান অবস্থায় রাখলা, তার উপর তুমি বল প্রয়োগ করে তাকে ছেড়ে দিলা, তার দেখা যাবে সেটা কাঁপতেছে কাঁপতেছে। এখন তার ভিতরে একটা কম্পন দেখা যায়। এই কম্পনটা, কম্পন বলতে এখানে কম্পাঙ্ক বোঝানো হচ্ছে আর কি। এই কম্পাঙ্কটা অথবা কম্পনটা তার দৈর্ঘ্যের সাথে কিভাবে রিলেটেড হবে কে বলতে পারবা? এমনিতে যদি আমরা বলি, ওরা মানে এখানে বলতেছে যে কম্পাঙ্ক এফ সমানুপাতিক হবে 1/L, অর্থাৎ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে। তার মানে তুমি নিজেই চিন্তা করো, যে কোনো একটা তার, যারা যারা দড়ি লাফ খেলছো আর কি, মনে করো দুই প্রান্তে দুইজন ধরে রাখছো, মাঝখানে একজন লাফাবে। মানে একজনে দড়ি লাফ না খেলে অনেকগুলো দড়ি লাফ আছে না এরকম, যে দুইজন দুই পাশে ধরে থাকে, মাঝখানে যে আছে সে লাফাবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই দড়িটার দৈর্ঘ্যটা যত বড় হবে তোমাদের জন্য ঘুরাইতে অথবা কাঁপাইতে তোমাদের কি হয়? অসুবিধা হয়। তার মানে দৈর্ঘ্যটা যত বড় হবে আমাদের কম্পন দিতে বা তাকে ঘুরাইতে আমাদের তত বেশি অসুবিধা হচ্ছে। তার মানে কম্পাঙ্কটা কমে যাচ্ছে এল এর মান বাড়লে। ওখান থেকে আমরা বলি এফ ব্যস্তানুপাতিক এল। এগুলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রের কথা যদি বলো, যেটাকে আমরা বলতেছি ভরের সূত্র। সেখানে বলা হয় কম্পাঙ্ক একক দৈর্ঘ্যে ভর বলি আমরা, শুধু ভর বলি না, এটাকে একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। 1/√m না লিখে আমরা এটাকে মিউ দ্বারা প্রকাশ করি। মিউ, ওকে বলা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। একক দৈর্ঘ্য ভরকে প্রকাশ করা হয় m/l দ্বারা। m/l, m/l দ্বারা। m কি? এখানে একক দৈর্ঘ্যের ভর বলে কার একক দৈর্ঘ্যের ভর? একক দৈর্ঘ্য ভরটা কার? কার? তারের। যেই তারে তুমি সেই কম্পনটা দিচ্ছ, তাহলে সেই অনুযায়ী এমটা কার ভর? তারের। তারের। তারের ভর। এলটা কার? এলটা হচ্ছে যে উপরে দৈর্ঘ্যের সূত্র বলতেছি, সেটাও তারের দৈর্ঘ্য। এটা ভালো একটা উদাহরণ যদি তোমাকে আমি বলি, সেটা হচ্ছে যে গিটারের কথা বলছিলাম। গিটারের প্রত্যেকটা তার কিন্তু দেখতে একই রকম না। এক একটা তার এক এক রকম। তাহলে কিছু তার আছে একটু চিকন তুলনামূলক, কিছু আছে তার থেকে মোটা, আস্তে আস্তে উপরের দিকে যত যাবা তত দেখবে মোটা হচ্ছে। তার এই যে সেই যে মোটা হয়ে যাচ্ছে, সবার দৈর্ঘ্য কিন্তু মোটামুটি সেম থাকে, মোটামুটি 19-20 থাকে আর কি। কিন্তু এক একজনের ভর কিন্তু এক এক রকম। তাহলে এই যে তাদের এক একজনের ভর চেঞ্জ হচ্ছে, তাহলে তাদের একক দৈর্ঘ্যে ভরটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। একক দৈর্ঘ্যে ভর বলতে 1 মিটার দৈর্ঘ্যে তারের ভরটা কত। এখন তুমি চাইলে তারটা 2 মিটার নিতে পারো, 5 মিটার নিতে পারো, 10 মিটার নিতে পারো, তোমার ইচ্ছা। যদি কেউ একক দৈর্ঘ্যের ভর জানে, মানে 1 মিটার দৈর্ঘ্যের ভর জানে, তাহলে সে 5 মিটারটাও বের করতে পারবে, সে 10 মিটারটাও বের করতে পারবে। ব্যাপারটা অনেকটা এরকম আর কি। তাহলে ভরের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটাও আমরা বুঝি যে জিনিসটা ভারী হবে তার কম্পাউন্ডটা তুলনামূলক কমে যাবে। যে কোনো বস্তু যত তুমি ভারী নিবা, তাকে কাঁপাইতে তোমার তত বেশি এনার্জি নষ্ট হবে বা তোমার কষ্ট হবে বেশি। 2 নাম্বার। এবার আসলে 3 নাম্বার। 3 নাম্বারে আমরা টানের সূত্র বা টান বলের সূত্র।
সেখানে বলা হয় টানা তারের যে কম্পন এফ সমানুপাতিক বর্গমূলের টানের সমানুপাতিক। টান কি? টান মানে হচ্ছে টান বল, যেই বলটা দিয়ে তাকে টান টান অবস্থায় রাখা হয়েছে। একতারার কথা যদি বলো, একতারার দুই প্রান্তটাই দুইটা মানে শক্ত অবলম্বনের সাথে বাধা আছে। আমরা যে বলটা প্রয়োগ করি সেই বলটা প্রয়োগ করি তারের মাঝখানে, যে কারণে সে কাঁপতে থাকবে। তারপরে এই দুই পাশে যে তারটাকে টান টান অবস্থায় রাখছে, নিশ্চয়ই সেখানে একটা টান বল দিয়ে রাখছে। তো এটাকে ধারণা করা হয় অনেকটা এরকম। আমি একটা চিত্র দেখাই। মনে করো যেখানে একটা তার, সেই তারটাকে তুমি টান টান রাখতে পারো অনেক ভাবে। সেটা হচ্ছে তুমি হাত দিয়ে বা অন্য কোনো বস্তুর সাহায্যে বল দিতে পারো, অথবা তুমি সেই বস্তুটার উপর একটা ভর ঝুলে দিতে পারো বস্তুটার সাথে। তাহলে ভর ঝুলাই দিলে কি হবে? সেই ভরের কারণে যে ওজনটা পাচ্ছ, সেই ওজন দিয়ে তুমি চাইলে তাকে টান টান অবস্থায় রাখতে পারো। তাহলে সে, তখন তুমি এখানে বল প্রয়োগ করো, বল প্রয়োগ করলে দেখবা সেইভাবে ভাইব্রেশন করতেছে। তো বলতেছি এখানে টান বলের সাথে কম্পাঙ্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, যেখানে টান বল টি ইকুয়ালস টু লেখা যায় mg। এখানের এম কি? টান বলের ভিতরে যে এম, এটা কি? এটাও কি তারের ভর? টান বলের ভিতরে যে এম যেটা লেখা, এটা কি, এই ভরটা কার ভর? এটাও কি তারের ভর, নাকি যে বস্তুটা আমরা ঝুলাইছি সে বস্তুর ভর? যে বস্তু ঝুলাইছে সে বস্তুর ভর। এটা বস্তুর ভর হচ্ছে এম। যে বস্তু ঝুলেছি সে বস্তু দিয়ে আমরা তাকে টান দিচ্ছি, সেটা হচ্ছে টান বল স্মল এম দ্বারা প্রকাশ করছি। আর একক দৈর্ঘ্যের ভরের ভিতরে যে এম আছে সেটা হচ্ছে তারের ভর। দুইটা এম কখনোই গোলানো যাবে না। তো এই হলো আমাদের তিনটা সূত্র। এখন তিনটা সূত্রকে যদি আমরা, আলাদা আলাদা সূত্রগুলোকে যদি আমরা একসাথে সমন্বিত করি, তখন একদম টোটাল যে সূত্রটা আসবে আমাদের, সম্মিলিত রূপটা হবে এরকম। এফ সমানুপাতিক 1/L √/t ডিভাইডেড বাই মিউ। মিউ এটা কিন্তু এম না, এটা কিন্তু মিউ, বারবার বলতেছি। তাহলে সমানুপাতিক যখন আসে, তখন সমানুপাতিকের পরিবর্তে স্বাভাবিকভাবে তোমার একটা ধ্রুবক আনতে হবে। আপাতত ধ্রুবকটাকে আমরা কে ধরে নিচ্ছি, 1/L √/t ডিভাইডেড বাই মিউ। এ হইলো আমাদের কম্পাঙ্ক নির্ণয়ের সূত্র, যেখানে আমরা কে এর ব্যাপারটা জানি না। তো কে সম্পর্কে হালকা পাতলা আগে কথা বলি। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এর মান যে তারের জন্য তুমি কম্পাঙ্ক নির্ণয় করতেছো, সেই তারের সুরের উপর নির্ভর করে এর মান তারে উৎপন্ন সুরের উপর নির্ভরশীল। কিভাবে নির্ভর করে সেটাও দেখাই দিব। নির্ভরশীল, এর কোনো একক নেই, এটার কোনো একক নাই। তাহলে মূল সূত্র হলো এফ ইকুয়ালস টু কে 1/L √/t ডিভাইডেড বাই মিউ। এটা হচ্ছে আমাদের এখন থেকে কম্পাঙ্কের সূত্র। কোথায় কম্পাঙ্কের সূত্র? যে একটা তার টান টান অবস্থায় রাখা আছে, সেখানে যদি তুমি শব্দ উৎপন্ন করো বা তাকে যদি ভাইব্রেশন দিতে চাও, তখন এইভাবে এই সূত্র দিয়ে কম্পাঙ্কটা বের করতে হবে, যার ভিতরে কে এখন একটা মিস্ট্রি। কে এর কোনো মান আমরা এখন পর্যন্ত জানি না। তবে একটা জিনিস জানতেছি যে তার কোনো একক নাই। আর দ্বিতীয় কথাটা হলো, তার কোন সুরটা উৎপন্ন হবে তার উপর ডিপেন্ড করবে কে এর মান কত হবে। এবার আমরা তারের ভিতরে কম্পন সৃষ্টি করব। দুই পাশ বাধা থাকবে শক্ত কোনো জায়গায়,
তার ভিতরে তারটা টান টান অবস্থায় থাকবে। তারে তুমি বল দিবা, যে কোনো জায়গায় বল দাও, যখন বল দিবা তখন তারটা এরকম ভাবে কম্পন দেওয়ার চেষ্টা করবে, বা এরকম একটা শেপ দেখাবে। সে নিচে যাবে, সে উপরে যাবে। উপরে নিচে যাওয়ার মাধ্যমে তার ভিতরে একটা কি তৈরি হবে, একটা কম্পন তৈরি হবে। তাহলে এই যে তারটা নিলাম, সে তারটা কত দৈর্ঘ্যের, আমরা বললাম যে তারটার দৈর্ঘ্য হচ্ছে এল। যেহেতু তারটার নির্দিষ্ট একটা ভর আছে, তাহলে এল দৈর্ঘ্যের ভর যদি এম হয়, একক দৈর্ঘ্যের ভর হবে এম বাই এল। ওইভাবে চাইলে তুমি ব্যাপারটা নিয়ে আসতে পারো। আচ্ছা, এই এল দৈর্ঘ্যের তারে যদি কথা আমরা চিন্তা করি, এই তারের ভিতরে হয় উপরের অর্ধেক অংশ তুমি দেখতে পাবা, মানে উপরে থাকবে তারটা, না হয় তারটার নিচে থাকবে। And একই সাথে কি দুই জায়গায় থাকতে পারবে তার? না স্যার। তাহলে এটাকে যদি আমরা তরঙ্গের সাথে একটু কম কম কম্পেয়ার করি, তাহলে কি দেখা যায় দেখো, তরঙ্গের শুধু উপরেরটা পাওয়া অথবা শুধু নিচেরটা পাওয়াকে কি আমরা অর্ধচক্র বলতাম না? মানে পুরোটা যদি একটা চক্র হয়, তাহলে শুধু জি স্যার। উপরেরটা মানে হচ্ছে অর্ধচক্র, শুধু নিচেরটা মানে হচ্ছে সেটা অর্ধচক্র। তার মানে এই এল দৈর্ঘ্যের তারের ভিতরে তুমি একটা তরঙ্গ সম্পূর্ণটা না পেয়ে কতটুকু পাচ্ছ? অর্ধচক্র পাচ্ছি। অর্ধেক পাচ্ছ। তার মানে তার তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক তুমি এখানে তার রিসিভ করতেছো। তার মানে আমরা বলতে পারি যে এই যে চিত্রটা এখন আঁকলাম, সেখানে এল সমান আমরা λ/2 লিখতে পারি। ওই যে বদ্ধ নল খোলা নলের ক্ষেত্রে আমরা যেভাবে লিখছিলাম যে এল দৈর্ঘ্যের নলে এরকম তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে, আর এখানে এল দৈর্ঘ্যের তারের ভিতরে λ/2 তুমি পাচ্ছ। λ/2 যদি পাও, তাহলে ল্যামডা সমান কত লিখতে পারবা তুমি? 2l লিখতে পারো চাইলে। তাহলে কম্পাঙ্কটা বের করার জন্য তোমার একটা সুবিধা হইলো। এফ সমান কি লিখতে পারি আমরা? v/λ। ওখান থেকে চাইলে তুমি v/2l লিখতে পারো। আচ্ছা, ওটাতে আমরা পরে যাই, এই ব্যাপারগুলোতে আমরা একটু পরে যাচ্ছি। তাহলে এটা গেল প্রথম চিত্র। এখন এইরকম দেখতে ছাড়া আর কোনোভাবে কি কম্পাঙ্ক তৈরি করা যায় না? দেখি আমরা যাই কিনা। এবারও আমরা ওই একই তার নিলাম, ওই একই তার এল দৈর্ঘ্যের তার নিলাম, কিন্তু এবার তারের মাঝখানে আমরা একটা জায়গায় তারটাকে ফিক্সড করে রাখলাম, মানে তারটা যেন নড়তে না পারে। আগের বার যেরকম তারটা পুরোটা উপরে নিচে নড়তেছিল, আমরা এবার এই ঘটনাটা হতে দিব না। আমরা এই জন্য মাঝখানে কি করলাম, মনে করো হাত দিয়ে ধরে রাখলাম, যেন তার ভাইব্রেশনটা না হয়। যে কারণে মাঝখানে কি বিন্দু দেখা যাচ্ছে, কোনো স্পন্দন নাই, এরকম একটা বিন্দু দেখা যাচ্ছে, যেটাকে আমরা কি বিন্দু বলি? নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু। এবং সাইডে যেখানে বাধা বাধা অবস্থায় আছে, অবশ্য ওগুলোও কি হবে, নিস্পন্দ বিন্দুই হবে। বাধা থাকলে অবশ্যই নিস্পন্দ। আচ্ছা, যাই হোক, তাহলে হয় তুমি উপরের এই অর্ধেক পাবা, মানে অর্ধেক বলতে এই পুরো তরঙ্গটা পাবা উপরের থেকে, অথবা উল্টো ভাবে তুমি এই বাকিটা পেতে পারো উল্টা ভাবে। তো যেটাই পাও একটা পাবা, তুমি একই সাথে কখনোই দুইটা পেতে পারো না। তাহলে দুইটা যদি না পাও, তাহলে এখানে পুরো তরঙ্গের কতটুকু পাওয়া যাচ্ছে এখন? সম্পূর্ণটা পাওয়া যাচ্ছে না। যেটাই তুমি ধরো না কেন, তুমি উপরেরটা ধরো অথবা নিচেরটাই ধরো, যাই ধরো না কেন, এই এল দৈর্ঘ্যের তারে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পুরো তরঙ্গটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ পুরো ল্যামডাটা পাচ্ছি। সেটা উপরের অর্ধেক ধরি আর নিচের অর্ধেক ধরি। কথা কি বুঝছো? জি স্যার। তাহলে এটা আরো সহজভাবে তুমি মনে রাখতে পারো। দেখো, আগেরটা তুমি পুরোটা যদি কনসিডার করো বা দেখতে একটা লুপের মতো মনে হয়, পুরোটাকে উপরেরটাকে লুপ বা একটা চক্রের মতো মনে হচ্ছে। তো একটা চক্রে জন্য এল দৈর্ঘ্যের তারে উৎপন্ন হয়েছিল λ/2। আর এখানে চক্র কয়টা বা লুপ কয়টা এখানে? 4টা। না, কয়টা দেখো, এই যে একটা লুপ, 2টা। গোল গোল 2টা। সার্কেলের কথা বলছি, একটা সার্কেল
এই একটা সার্কেল, সার্কেল বা লুপ বলি আর কি আমরা। এখানে লুপ হচ্ছে দুইটা, তাহলে আগে যদি একটা থেকে λ/2 হয়, তাহলে এখন দুইটা থাকলে কত হবে? λ/2 এর কয় গুণ? 2 গুণ। তাহলে জি 2 কাটাকাটি যাওয়ার পর আবার সেই ল্যামডাই থাকতেছে। এইভাবে তুমি মনে রাখতে পারো আর কি, যে প্রথমটা হচ্ছে একটা লুপ, একটা লুপের জন্য এল দৈর্ঘ্যের তার উৎপন্ন হচ্ছে λ/2, পরেরটাতে হচ্ছে কত? λ/2 এর দুইটা লুপ তৈরি হচ্ছে। তাহলে এর পরেরটাতে কয়টা লুপ তৈরি হবে? 4টা। চিন্তা করে বলো, প্রথমটাতে কয়টা তৈরি হয়েছে? এরপরটাতে 3টা হবে, প্রথমটাতে একটা, প্রথমটাতে একটা, এরপরেরটাতে দুইটা, 2টা, এরপরেরটাতে তিনটা। 3টা। সবগুলোই আছে। যদি একের পরে যদি সরাসরি 3 চলে আসতো, তাহলে প্রথমটা 1, এরপরেরটা 3, এরপরেরটা 5, এরপরটা 7, এভাবে যেত। কিন্তু একের পরে 2 আসছে, তাহলে বিজোড় হচ্ছে 1, জোড় হচ্ছে 2, দুইটাই আছে। তাহলে এরপরটা কি হবে? 3 3 হবে, হবে। 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে। তাহলে এইভাবেই জিনিসটা কি করতে থাকবে? রানিং হতে থাকবে। তাহলে এখন তুমি যদি কম্পাঙ্ক উৎপন্ন করো কোনোভাবে, এই যে এগুলো থেকে কম্পাঙ্ক উৎপন্ন করতেছো, তাহলে এই কম্পাঙ্ক গুলো সবচেয়ে কম পাবো কোন জায়গায়? প্রথমটাতে না? কম্পাঙ্ক গুলোর সবচেয়ে কম কম্পাঙ্কটা পাবো কোন জায়গায়? প্রথমটাতে না? প্রথমটাতে। জি স্যার। প্রথমটাতে পাবো কেন? কারণ প্রথমটাতে তুমি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম পাচ্ছ, অর্থাৎ λ/2 পাচ্ছ। পরেরটাতে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু পাই গেছো? প্রথমটার ডাবল পাইছো। এরপরেরটাতে ট্রিপল, এরপরটাতে 4 গুণ, 5 গুণ, 6 গুণ, এইভাবে তুমি পেতেই থাকবা। তাহলে কম্পাঙ্ক যত বাড়তেছে, লুপ গুলোও কিন্তু সেই অনুযায়ী কি করতেছে? বৃদ্ধি পাচ্ছে। লুপ গুলোও সেই অনুযায়ী বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রথমটাকে কি আমরা মূল সুর বলতে পারবো তাহলে? জি স্যার। জি স্যার। জি স্যার। প্রথমটা হচ্ছে মূল সুর। তাহলে এরপরটা মূল সুরের দ্বিগুণ, 3 গুণ, না 4 গুণ? দ্বিগুণ। তাহলে ওইটাকে কি বলবো? দ্বিতীয় সমমেল, অথবা আরেকটা নাম ছিল অষ্টক। ঠিক আছে? এরপরেরটা কি হবে? এরপরটা তৃতীয় হারমোনিক হবে, এরপরেরটা চতুর্থ হারমোনিক বা সমমেল, এরপরটা পঞ্চম। তার মানে সবগুলোই পাচ্ছি আমরা। তার মানে অনেকটা দুই মুখ খোলা নলের মতো। এইখানে তুমি সকল ধরনের বা সরল গুণিতক আকারে পেতে পারো। মূল সুরের সরল গুণিতক আকারে সুর তুমি টানা তার থেকে উৎপন্ন করতে পারো। তাহলে টানা তার থেকে যে শব্দটা আমরা পাবো, সেটা কি আমাদের শুনতে ভালো লাগবে নাকি খারাপ লাগবে? স্যার ভালো লাগবে। যেহেতু মূল সুরের সরল গুণিতক আকারে সকল সুর আমরা সেই টানা তার থেকে পাচ্ছি, এই কারণে আমরা বলতে পারবো যে এখানকার সুরগুলো আমাদের থেকে শ্রুতিমধুর মনে হবে। এবার আসো আমরা মূল সুরের জন্য কিছু কথা বলি। যদি আমরা মূল সুর নিয়ে কাজ করি, মূল সুরের জন্য কম্পাঙ্ক এফ সমান সূত্র ছিল কে 1/L √T /μ। এবার আসো কে এর মানটা সম্পর্কে আমরা একটু কথা বলি। কে এর মান হবে, এই যে আমরা লিখলাম L = λ/2, এটাকে যদি একটু সাজায় লিখো তাহলে এইভাবে লিখতে পারো হাফ ল্যামডা। তো বলা হয় এই ল্যামডার সাথে যে ধ্রুবক মানটা থাকবে, এল এবং ল্যামডার সম্পর্কের ভিতরে ল্যামডার সাথে যে ধ্রুবক মানটা থাকবে সেটাই হবে কে এর মান, অর্থাৎ L = কে ল্যামডা টাইপের হবে আর কি। তাইলে মূল সুরের জন্য কে এর মান কত হয়ে যাচ্ছে? হাফ। হাফ। তাহলে মূল সুরের জন্য কে এর মান হয়ে যাচ্ছে হাফ। তাহলে পরেরটা যেটা অষ্টক, সেটার জন্য কে এর মান কত? 1। 1। তাহলে প্রথমটার ক্ষেত্রে কে এর মান যদি হাফ হয়, পরেরটার ক্ষেত্রে কে এর মান 1 হয়ে যাচ্ছে। তার মানে প্রথমটার কত গুণ? দ্বিগুণ। তাহলে এরপরেরটার জন্য কে এর মান কত হবে? 3/2। 3 গুণ। এরপরেরটা 4 গুণ, এরপরেরটা 5 গুণ। তার মানে এই ক্ষেত্রেও তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কে এর মানটা শুধু প্রথমটা মনে রাখলেই হবে, যে মূল সুরের জন্য কে এর মান হবে সর্বদা হাফ। মুখস্থ রাখতে পারো চাইলে, কে এর মান হবে হাফ মূল সুরের জন্য। এরকম যদি সুর চেঞ্জ হয়ে যায়, দ্বিতীয় হারমোনিক, তৃতীয় হারমোনিক, চতুর্থ হারমোনিক, পঞ্চম হারমোনিক, তখন কে এর মানটাকে আমরা ওই সংখ্যাটা দ্বারা, যত হারমোনিক হয় তত দ্বারা কি করে নিব? গুণ করে নিয়ে আসবো। তাহলে এখন কম্পাঙ্কের সূত্রটা কি দাঁড়াইলো?
f ইকুয়ালস টু k এর মান দাঁড়ালো হাফ, তাহলে হাফ ইন্টু 1/l রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। তার পরিবর্তে লিখতে পারি f ইকুয়ালস টু 1/2l রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। এই কম্পাঙ্কের সূত্রটা হচ্ছে শুধুমাত্র কার জন্য? মূল সুরের জন্য। কেন? কারণ সেখানে আমরা কে এর মান কত বসাইছি? হাফ। হাফ বসাইছি। তাহলে হাফ কেন হয়েছে? মূল সুরের জন্যই শুধু হাফ হবে। এই কারণে এখানে যে কম্পাঙ্কটা আমরা পাচ্ছি সেটা শুধুমাত্র মূল সুরের কম্পাঙ্ক। যদি কে এর মান আমরা 1 বসাই তাহলে সেটা কার জন্য হয়ে যাবে? কম্পাঙ্কের সূত্রটা অষ্টকের জন্য। তাহলে অষ্টকের জন্য কি এরকম হবে? দেখো তো, অষ্টকের জন্য শুধু কে এর জায়গায় কত চলে আসবে? কে এর জায়গায় চলে আসবে 1। তাহলে সূত্রটা দাঁড়াবে f ইকুয়ালস টু 1/l রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। তাহলে এটা হয়ে যাবে অষ্টকের জন্য, যেখানে কে এর মান 1 হয়ে গেছে। তাহলে এর পরেরটা যেটা তৃতীয় হারমোনিক, সেটার জন্য 3/2 বসাইতে হবে তোমাকে। তাহলে 2 ডিভাইডেড বাই থ্রাইজেল হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা সুরের জন্য কে এর মানটা কেমন হচ্ছে? আলাদা আলাদা হচ্ছে। এই কারণে কে এর ওখানে আমরা একটা কথা লিখছিলাম। কি লিখছিলাম দেখো? লিখছিলাম যে কে এর মান কিসের উপর নির্ভর করে? সুরের উপর। সেটা কি মূল সুর হবে, নাকি সেটা অষ্টক হবে, নাকি সেটা দ্বিতীয় হারমোনিক হবে, নাকি সেটা তৃতীয় হারমোনিক হবে? এদের উপর ডিপেন্ড করতেছে যে কে এর মানটা তুমি কত বসাবা। বুঝে গেছে কথা আমার? জি স্যার। তাহলে যেহেতু এতটুকু আসছেই, এটা একটা সূত্র। আর আরেকটা সূত্র আমি দেখাই দিই এখনই 2 লাইনের মধ্যে। সেটা হচ্ছে বেগের সূত্র। মানে কম্পাঙ্ক থেকে চাইলে আমরা এখান থেকে যেই বেগটা উৎপন্ন হবে সেই বেগটা আমরা বলে দিতে পারি। এখন প্রথমে তোমরা আগে বলো, এখানে যে শব্দটা উৎপন্ন হবে বা কম্পাঙ্কটা উৎপন্ন হবে সেটা কি বাতাসে উৎপন্ন হচ্ছে না? জি স্যার। তাহলে বাতাসের শব্দের বেগ কি পরিবর্তন হয় না একই থাকে? বা তারের ভিতরে যেটা উৎপন্ন হবে বেগটা আমরা জানি একই থাকে। তাহলে আমরা এখানে দেখবো যে মূল সুরের জন্য বেগ যা হবে, পরে অষ্টকের জন্য বেগ তাই হবে, পরেরটার জন্য বেগের মান সেম থাকবে। তাহলে বেগটা আমরা কিভাবে বের করবো আগে দেখো বেগ বের করতে যাচ্ছি। তাহলে f ইকুয়ালস টু 1/2l। এখানে যে 2l আছে, এই 2l এর পরিবর্তে কি আমরা ল্যামডা লিখতে পারবো কিনা মূল সুরের জন্য? দেখো, মূল সুরের জন্য ছিল l ইকুয়ালস টু λ/2। তাহলে বা দিয়ে কি আমরা লিখতে পারবো যে ল্যামডা সমান 2l? জি জি স্যার। তাইলে 2l এর জায়গায় আমরা চাইলে কি বসাইতে পারি? 1/λ বসাইতে পারলাম, রুট ওভার টি বাই মিউ থাকলো। এই ল্যামডাটাকে আমরা এই পাশে নিয়ে আসি, শুধু ল্যামডাটাকে। তাহলে চলে আসবে f ল্যামডা সমান রুট ওভার টি বাই মিউ। তাহলে সূত্রটা কি? f ল্যামডাকে আমরা কি লিখতে পারি? নিশ্চয়ই বেগ লিখতে পারি। v ইকুয়ালস টু রুট ওভার টি বাই মিউ। এই হলো আমাদের বেগের সূত্র। যে তারে যে তুমি কম্পন উৎপন্ন করছো সেখানে বেগটা কত হবে? v ইকুয়ালস টু রুট ওভার টি বাই মিউ। এখন এই বেগের সূত্রটা মূল সুরের জন্য আলাদা হবে, তারপর অন্যদের জন্য ভিন্ন ভিন্ন হবে, এরকম কিনা? আমরা বলতেছি যে না, এরকম না। বেগের মানটা আবার সকল সুরের জন্য একই। সকল সুরের জন্য এই সূত্রটা। তুমি এখন মূল সুর নিবা নাকি অষ্টক নিবা নাকি অন্য কি নিবা সেটার উপর ডিপেন্ড করবে না। তুমি যে সুরই নাও না কেন সবার জন্য বেগের মানটা সেম থাকবে। কথা কি ক্লিয়ার? জি স্যার।